আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড দেখতে চায় না বাংলাদেশ, এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্পের কাজ স্থগিত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে এসব কথা বলেন তারা। বিপুল দেব রায় রিপোর্টে থাকছে বিস্তারিত। আগামী ৯ অক্টোবর শুরু হচ্ছে হিন্দু সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবারের পূজা সুষ্ঠু ও নির্বিঘ্ন হবে বলে আশা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে দুর্গাপূজার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক নিয়োগ করা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার পূজা দেখতে সীমান্ত পাড়ি দিয়ে কেউ যেন অবৈধভাবে যাওয়া আসা করতে না পারে সেই ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড দেখতে চায় না বাংলাদেশ। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে অর্থ উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে চলমান বড় প্রকল্পগুলো নিয়ে কোনো সংকট নেই। There's some issues about disbursement that will be sorted out. This is one, and these are very important projects, you know. Then there will be some future projects also. We'll not just stop at whatever we have got. They also offered something, and we have also devised, and we will talk about those projects, funding of the project, implementation part of it. তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভার আয়োজন করা হয়েছে। বিদ্যুৎ তো স্বাভাবিক একটু সময় লাগবে, স্বাভাবিক হওয়ার চেষ্টা করা হচ্ছে। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। সম্প্রতি বিএসএফ এর গুলিতে সীমান্তে 2 শিশু নিহতের ঘটনায় এখনও কোনো ব্যাখ্যা দেয়নি নয়াদিল্লি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সীমান্তে এমন কার্যক্রম দিল্লির সঙ্গে ঢাকার নেতিবাচক সম্পর্ক তৈরি হতে পারে। গত সপ্তাহে সীমান্তে এক কিশোরীকে বিএসএফ গুলি করে হত্যার পর আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়, কিন্তু রোববার রাতে আরেক কিশোরকে হত্যা করে বিএসএফ। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুনিনি। আমি কোনো রিঅ্যাকশন পাইনি। আমরা আমাদের প্রতিবাদ এবং এটার বিচার চেয়েছি। রাজস্ব ও মুদ্রা নীতি নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসছে শনি ও রবিবার ঢাকায় এই আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস। সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি মার্কিন প্রতিনিধি দল এদেশের বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবে। সামদানি প্রত্যয় রিপোর্টে দেখুন এর বিস্তারিত। শেখ হাসিনার পদত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক স্থবিরতা দূর করে নিরবচ্ছিন্ন প্রবৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিতে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আর্থিক খাতের উন্নয়ন ও সহায়তায় দ্বিপাক্ষিক আলোচনা হতে যাচ্ছে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে। আসছে 14 ও 15 সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ সভায় ডক্টর ইউনূসের নেতৃত্বে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দল, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রতিবেদনটিতে বলা হয়, আইএমএফ ও অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যে সম্পৃক্ততা, যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেবে। এছাড়া আর্থিক খাতের গভীর সংস্কার, দুর্নীতি হ্রাস ও টেকসই রাজস্ব ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ যে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে চায় তার প্রতিও যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে।
প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করার মধ্য দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক দুর্বলতা মোকাবিলা করে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা ও ভবিষ্যতে অধিকতর সমৃদ্ধির ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী, এমনটাই জানিয়েছে দেশটির অর্থনীতি বিষয়ক কর্মকর্তারা। সামদানি প্রত্যয়, RTV। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য দেখা করেছেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডোরেন। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করে ডাচ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। বলেন, বাংলাদেশের সাথে কৃষি, সামুদ্রিক শিল্প, অর্থনীতি, শ্রম, পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনা সহ বিস্তৃত সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক বাড়াবে তার দেশ। ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে নেদারল্যান্ডসের নেতৃত্ব ও ব্যবসা সহ দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা জানান ডক্টর ইউনুস। এ সময় শেখ হাসিনার স্বৈর শাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে জানিয়ে দেশের গুরুত্বপূর্ণ সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৫৪ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়। দ্রুত বিচারের দাবি নিহতের স্বজনদের। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, আন্দোলনে হতাহতের অভিযোগ জানাতে ট্রাইব্যুনালে ডেস্ক খোলা হয়েছে। অথরাইজমেন্টের রিপোর্টে থাকছে বিস্তারিত। গেল 18 জুলাই ধানমন্ডির পুরনো 27 নম্বর সড়কে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়, যা ছড়িয়ে পড়ে বিস্তৃত এলাকায়। সেই সময় পুলিশের গুলিতে নিহত হন একাদশ শ্রেণীর ফারহান ফাইয়াজ। মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম ভুইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ছেলে হত্যা মামলায় শেখ হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ব্যক্তিগতভাবে যার যে স্টোরি আছে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময়কার, সেগুলো আমাদের প্রসিকিউশন টিমের কাছে আপনারা জমা দিতে পারবেন, আমরা সেগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এদিন ভাই হত্যায় ন্যায় বিচার দাবি করেন বোন সাইমা ইসলাম ফারিন। যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমার ফ্যামিলি পুরো আমরা এমন ব্যথা ব্যথিত, পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী প্রসিকিউশনের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন কিনা সেটা বিবেচ্য হওয়া উচিত। আমি আমার দায়িত্ব আইন অনুযায়ী এই প্রসিকিউশনের দায়িত্ব পালন করতে পারছি কিনা, যে অভিযোগ ভিকটিম পরিবার আছে তাদের অভিযোগ যথাযথভাবে আইনসম্মত উপায়ে ট্রাইব্যুনালের কাছে উপস্থাপন করতে পারছি কিনা, ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করছি কিনা সেটাই এখানে বিবেচ্য হওয়া উচিত। বাকি বিষয় নিয়ে বাইরে কে কি বলছে এইটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই। অন্যদিকে আবু সাইদ হত্যা মামলায় বরখাস্ত 2 পুলিশ সদস্যের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদুজ্জামান। আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, পরে বিগত 4 দিনের রিমান্ড দিয়েছেন। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। স্বৈরাচারের দোসররা আবারও মাথা চাড়া দিয়ে উঠলে দেশ ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে। মানুষের কল্যাণ চিন্তা করলে শেখ হাসিনা বাংলাদেশে থাকতেন, দেশ ছেড়ে পালাতেন না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর মাতুয়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 3 জনের পরিবারকে সমবেদনা জানান এবং অনুদানের চেক তুলে দেন। এ সময় রিজভী বলেন, খালেদা জিয়া জনগণের কথা চিন্তা করেন, তাই শত নির্যাতন নিপীড়নের পরও দেশ ছাড়েননি। হাজার হাজার মানুষকে হত্যা, গুম করে শেখ হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। জনগণকে আটকাতে পারেনি, তার বাসার দিকে, তার গণভবনের দিকে যখন যাওয়া শুরু করেছে তখন তিনি আতঙ্কে দেশ ছেড়ে পালিয়েছেন হেলিকপ্টার করে। যদি দেশপ্রেমিক ব্যক্তি হতেন, তিনি যদি দেশের মানুষের কল্যাণ করতেন, তিনি যদি কোনো বড় বড় দুর্নীতির সাথে যুক্ত না করতেন, অন্তরে সততা থাকলে সাহস করে মানুষ দেশের মধ্যেই থাকে। জনগণ পররাষ্ট্রের নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে, এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টকে দেশ ছাড়া করা হবে।
আর রাষ্ট্র পুনর্গঠনের কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। কুমিল্লা টাউন হল মাঠে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অনুষ্ঠানে তিনি বলেন, জনগণ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত দেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে। এতদিন ভারত এদেশে শুধু একটি সরকার, একটি দলের সাথে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে। জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে। এদিকে নারায়ণগঞ্জে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় যোগ দিয়ে সমন্বয়ক সার্জিস আলম বলেন, যখন প্রয়োজন হবে তখন ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টকে দেশ ছাড়া করা হবে। যখন সময়ের প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব। যখন সময়ের প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাজি রেখে রাস্তায় নেমে পড়ব। যখন প্রয়োজন হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ ছাড়া করব। রাঙামাটিতে ছাত্র সমাবেশে যোগ দিয়ে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্র পুনর্গঠনের কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্ষমতা আমাদেরকে টানিনি, অর্থ আমাদেরকে টানিনি, আমাদেরকে টেনেছে মুক্তি এবং জনগণের স্বাধীনতা। এই জন্যই আমাদের ভাই ওয়াসিম বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছে, মুক্ত রাস্তায় এসে দাঁড়িয়েছে, আবু সাইদ রাস্তায় এসে দাঁড়িয়েছে। আমাদের প্রথম এবং প্রধান কাজ তাদের রক্তের মূল্যটা দিতে হলো, সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সিলেটে এক অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম সাংবাদিকদের জানান, এদেশ থেকে চিরতরে ফ্যাসিবাদের নির্মূল করার কাজ চলছে। এই ফ্যাসিবাদী ব্যবস্থা এটা সম্পূর্ণ বিলোপ হচ্ছে। জুবাইর রাজিন, RTV। জ্বালানি সংকট, যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কারণে কমেছে বিদ্যুৎ উৎপাদন। পাওয়ার গ্রিড কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গড়ে লোডশেডিং হচ্ছে ২৫০০ মেগাওয়াট। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৭,০০০ মেগাওয়াট থাকলেও উৎপাদন হচ্ছে অর্ধেকের কম, যার কারণে শহরের তুলনায় ভোগান্তি বেড়েছে গ্রামে। এমন পরিস্থিতিতে ভারতের কোম্পানি আদানির প্রতিষ্ঠানও বিদ্যুৎ দিচ্ছে কম। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন ব্যয় সংকোচন করতে হবে। এআর বাদলের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। গেল কয়েকদিন ধরেই বিদ্যুৎ উৎপাদন কমেছে, যার কারণে কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রভাব পড়েছে অর্থনীতিতে। এর কারণ হিসেবে জানা যায় জ্বালানি সংকট ও বকেয়া না দেয়া। লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে গ্রামের মানুষ। ২৭,০০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও পাওয়ার গ্রিডের তথ্য অনুযায়ী উৎপাদন নেমেছে অর্ধেকের নিচে। প্রায় ১৪,০০০ মেগাওয়াট চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে ১২,০০০ মেগাওয়াটের মতো। অন্যদিকে বকেয়ার কারণেও ভারতের আদানির বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ সরবরাহ করছে কম, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ খাতে। জ্বালানি বিশেষজ্ঞ বলেন, ব্যয় সংকোচন করতে হবে এবং আইন বহির্ভূত বিদ্যুৎ কেন্দ্র সরকারের হাতে নিতে হবে, তবেই এই সংকট ধীরে ধীরে কাটতে পারে। চুক্তি আইনসম্মত ছিল না, বৈধ ছিল না এবং সেখানে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। সেসব চুক্তি অটোমেটিক্যালি বাতিল করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যেতে পারে এবং ওই সমস্ত প্রকল্প বা বিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলো সরকারের নিজের মালিকানায় নিয়ে আসতে পারে। তাছাড়া সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলো তারা যে পরিমাণ তাদেরকে বাড়তি লাভ দেওয়া হয়েছে, লুণ্ঠনমূলক মুনাফা দেওয়া হচ্ছে সরকারি, বিশেষত সরকারি মালিকানাধীন এবং বেসরকারি মালিকানাধীনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, ওগুলো ন্যায্য যৌক্তিক করার বিষয়টি এখন বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার। তবে বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সবার। এআর বাদল, RTV, ঢাকা। দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এখনো বন্ধ রয়েছে। প্রায় ২৪ ঘন্টা ধরে পুরোপুরিভাবে বন্ধ আছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির ৩টি ইউনিটের উৎপাদন। এতে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে প্রায় ৩টি জেলায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা যেত।
সোমবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে থেকেই অন্য 2 ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জানান, শেষ তৃতীয় ইউনিট থেকে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল, যার কার্যক্রম গতকাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। চায়না থেকে যন্ত্র আসলে উৎপাদন শুরু হবে বলে জানান তিনি। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন দুর্গতরা। ফেনীর বিভিন্ন উপজেলা থেকে বন্যার পানি নেমে গেছে। টাকার অভাবে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে দুশ্চিন্তায় রয়েছেন বানভাসীরা। অনেকে ক্ষেতের ফসল, পুকুরের মাছ হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। নোয়াখালীর কিছু এলাকার মানুষ এখনও পানিবন্দী আছেন। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গতরা আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে। পানি কমে যাওয়ায় লক্ষ্মীপুরে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন মানুষ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ঠিক করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। এদিকে ঘরবাড়ি, জমির ফসল, পুকুরের মাছ হারিয়ে নিঃস্ব মানুষ সরকারি বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন কমলা হ্যারিস। বাংলাদেশের স্থানীয় সময় বুধবার সকালে এবিসি নিউজের আয়োজনে এ বিতর্ক অনুষ্ঠিত হবে। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এই বিতর্কের মঞ্চে ট্রাম্পের বিপক্ষে কমলা হ্যারিস কেমন করেন তা দেখতে চোখ রাখবেন কোটি কোটি দর্শক। রিপাবলিকান সমর্থকেরা বলছেন মঞ্চে কথা বলতে পারবেন না কমলা। অন্যদিকে ডেমোক্র্যাট সমর্থকেরা বলছেন কমলার প্রস্তুতি যথেষ্ট ভালো, তিনি মঞ্চে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে প্রস্তুত। বিপুল সংখ্যক দর্শক টেলিভিশনে কমলা ও ট্রাম্পের এ বিতর্ক অনুষ্ঠান দেখবেন বলে মনে করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলেও 19 তারিখ থেকে শুরু হতে যাওয়া ভারতের সিরিজটি অনেক বেশি চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বাংলাদেশ দলের ব্যাটার লিটন দাস। দুপুরে মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি। ভারতের ক্রিকেটীয় শক্তির পাশাপাশি যে বলে সিরিজটি খেলা হবে সেটিকেও অন্যতম চ্যালেঞ্জ মনে করছেন লিটন। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম। সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজ খেলা হয়েছে কোকাবুরা বলে, যেখানে ভারতের বিপক্ষে খেলা হবে এসজি বলে। ভারত ঘরের মাঠে বরাবরই এই বল দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে। কোকাবুরা যেখানে পুরনো হওয়ার সাথে সাথে ব্যাটারদের জন্য সহজ হয়ে আসে খেলা, সেখানে ঠিক বিপরীত আচরণ করে এসজি বল। সময়ের সাথে কঠিন হয়ে পড়ে ব্যাটিং, আর এই বিষয়টিকে যত ভয় বাংলাদেশের। ইন্ডিয়া বড় একটা দল এবং আমাদের বলটাও চেঞ্জ হচ্ছে, তো এই বলে আমরা খুব কমই খেলি। কোকাবুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা তো নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। সো আমরা প্র্যাকটিস করতেছি, দেখা যাক এখন কি হয়। তবে দল হিসেবে আগের চেয়ে ভালো সময় পার করছে বাংলাদেশ। সে আত্মবিশ্বাস থেকেই লিটন মনে করেন চ্যালেঞ্জিং হলেও বাংলাদেশের ব্যাটিং ডেপথ তাকে আশাবাদী করে। টেস্ট ক্রিকেট আমরা মোটামুটি ভালো খেলতেছি, এখন ধারাবাহিক বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা প্লেয়ারের জন্য। টেস্ট ক্রিকেটে সেশন যেহেতু জিততে হয়, প্রত্যেকটা সেশন অনেক ইম্পর্টেন্ট। আমার কাছেও এটা জিনিসটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমরা প্রতিদিন যাই ফার্স্ট সেশনে খুব একটা আমাদের যে 100% ক্রিকেটে খেলতে পারি না, স্পেশালি বোলিং ব্যাটিং দুই দিক দিয়ে। তো এখানে একটা বিশাল বড় ইমপ্রুভমেন্টের জায়গা আছে। পাকিস্তান সিরিজকে সবাই প্রেরণা হিসেবে নিলেও লিটন সেটি নিয়ে আলোচনা করতে তেমন আগ্রহী নন। তবে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখে ভারত সিরিজও স্মরণীয় করে রাখতে চান এই ব্যাটার। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।